প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। হায় রাজদা, আমি আগরতলা থেকে বিক্রম বলছি। আজ অনেক দিন পর আবার তোমার কাছে একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। এই ঘটনাটা আমি শুনেছি আমার কাকা অজিতের মুখ থেকে। পদবী উল্লেখ করলাম না। এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় ৩০ বছর আগে। শুরু করছি ঘটনা। আমার কাকার দুই বন্ধু ছিল, নিখিল আর সুকুমার। তিনজন প্রায় প্রতিদিনই একসাথে আড্ডা মারত, এদিক ওদিক ঘুরত। তারা বেশ কিছুদিন ধরে একটা জায়গা নিয়ে চর্চা শুনতে পেল তাদের গ্রামে। জায়গাটার নাম তেঁতুলতলা। সবাই বলতো ওখানে নাকি শয়তানের আস্তানা। যারা রাতের অন্ধকারে সেখানে গেছে তারা আর কোনোদিন ফিরতে পারেনি। সুকুমার ভয় বলল, আমরা এসবের মধ্যে যেন না যাই অজিত। কি দরকার সুস্থ শরীরকে ব্যস্ত করে? তারপর খারাপ কিছু হয়ে গেলে? কাকা অজিত চুপ করেছিল, কিন্তু নিখিল হঠাৎ হেসে উঠল আর বলল, আরে দূর, ভূত বলে কিছু নেই। আজ রাতেই চল না ওই তেঁতুলতলা না মেতুলতলা, কোন গাছের তলায়, দেখি কে আমাদেরকে আটকায়। প্রথমে তারা তিনজন একটু ইতস্তত করছিল, তারপর অবশেষে তারা বেরিয়েই পড়ল। জোয়ান রক্ত, নির্ভীক মন হলে যা হয়। রাত ছিল নিস্তব্ধ, চারপাশে শুধু পেঁচার ডাক আর শীতল হাওয়ার শব্দ। একটা লণ্ঠন হাতে নিয়ে তারা বের হলো। জায়গাটা তাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। অবশেষে তারা সেই তেঁতুল গাছটার সন্ধান পায়। গাছটা সত্যি অদ্ভুত দেখতে। মনে হচ্ছে একটা বিশাল বড় দানবাকৃতির গাছ, দু হাত বাড়িয়ে যেন গিলতে আসছে। মাটিতে শুকনো পাতা ছড়ানো, হাওয়ায় একটা পচা গন্ধ ভেসে আসছে। হঠাৎ তারা দেখতে পেল সেই গাছের একটা বড় ডাল থরথর করে কেঁপে উঠল। অজিত দেখতে পেল গাছ থেকে ধীরে ধীরে একটা কালো ছায়া নেমে আসছে। হাত দুটো লম্বা, দূর থেকেই বোঝা যাচ্ছে হাতের আঙুলে ধারালো নখ। তার মুখ থেকে একটা আঠালো তরল বার হচ্ছে। আমার কাকাদের তিনজনের 10 হাত দূরত্বে সেই অমানবিক জীবটা এসে ভয়ঙ্কর গলায় বলল, তোদের মধ্যে একজন আজ আমার হবে। অজিত আর সুকুমার এই কণ্ঠস্বর শুনে পিছিয়ে গেল, কিন্তু নিখিল সাহস দেখালো। সে বলল, ভূত সেজে ভয় দেখানো হচ্ছে? আরে এসব বুঝলু কি? আয় দেখি কেমন ভাবে আমি তোর হয়ে যাই। আর নিখিল এই কথা বলে ঝাঁপিয়ে পড়ল সেই ভয়ঙ্কর ছায়ামূর্তির দিকে। অজিত আর সুকুমার অন্ধকারের মধ্যেই শুনতে পেল এক অমানবিক চিৎকার, যেটা বেরোলো নিখিলের গলা থেকে। তারা শুনতে পেল নিখিল বলছে, যা যা যা, তোরা চলে যা, বাঁচতে যদি চাস এখান থেকে চলে যা, যা যা। অজিত আর সুকুমার দেখতে পেল নিখিলের বুক চিরে রক্ত ঝরছে। তারা দুজন তাকে সাহায্য করতে গেলে নিখিল চিৎকার করে ওঠে, আসিস না, আসিস না, আসলে তোরাও মরবি, তোরা পালা, তোরা পালা। দৌড়াতে দৌড়াতে পেছন থেকে অজিত আর সুকুমার শুনতে পেল নিখিলের শেষ আর্তনাদের শব্দ আর এক শয়তানের কর্কশ হাসি। অজিত আর সুকুমার কোনো রকমে গ্রামে ফেরে এবং এসে গ্রামবাসীদের জাগিয়ে তুলে সমস্ত কথা বলে। তবে রাতের বেলায় সেই তেঁতুলতলায় যাবার সাহস কারোর ছিল না। ভোর হলে গ্রামবাসীরা গেল তেঁতুলতলায়। তারা সেখানে গিয়ে পেল নিখিলের রক্তে ভিজে থাকা মাটি আর তার ছেঁড়া জামা কাপড়। দেহটা কোথাও নেই, আর কোনো দিনও সেটা পাওয়া যায়নি। কাকা অজিত বলতো সেই রাতের পর থেকে তেঁতুলতলায় কেউ আর যায় না। আজও শয়তান সেখানে আছে, নতুন শিকারের অপেক্ষায়। তবে সেই শয়তান যে কি ছিল
কোনো প্রেত নাকি কোনো জন্তু, তার ব্যাখ্যা আমাদের কাছে নেই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। ত্রিপুরা থেকে বিক্রম আমাদেরকে লিখে পাঠিয়েছে। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 339 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। ত্রিপুরা থেকে বিক্রম আমাদেরকে আরেকটা ঘটনা লিখে পাঠিয়েছে, সেটা এবার পড়ে শোনাবো। আর একটা ঘটনাও থাকবে আজকের এপিসোডে, মানে টোটাল 3টে ঘটনা, কিন্তু শেষ ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। বেশি দেরি করব না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 339 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমি বিক্রম লিখছি ত্রিপুরা থেকে। আমার প্রিয় প্রেতপক্ষ পরিবারের সমস্ত শ্রোতাদের সামনে নিয়ে এলাম আর একটা ঘটনা, যেটা শুধু ভয়েরই নয়, একটা অদ্ভুত অভিজ্ঞতারও কথা বটে। ঘটনাটা আমার নিজের নয়, কিন্তু আমার খুব কাছের একজন বন্ধু তপনের সাথে ঘটেছিল এই ঘটনাটা। ঘটনাটি 2019 সালের। সময়টা শীতকাল। আগরতলার শীত একেবারেই অন্যরকম। রাত নামলেই কুয়াশায় ঢেকে যায় চারিদিক। রাস্তার আলো হালকা হলুদ রঙের, দূর থেকে কেবলই ঝাপসা দেখা যায়। বাইক নিয়ে বেরোলে বাইকের সাইলেন্সার থেকে ধোঁয়া উঠতে থাকে। বাইকের কথা কেন উল্লেখ করলাম সেটা তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। আর এই পরিবেশের মধ্যেই ঘটেছিল এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা। তপন সেদিন সারাদিন ডেলিভারির কাজ করে বাড়িতে ফিরছিল। ও তখন নতুন নতুন ডেলিভারি বয়ের কাজ শুরু করেছে। মোবাইল হাতে হঠাৎই একটা নতুন অর্ডার আসে। লোকেশন দেখে তপনের বুক ধরফর করতে থাকে। ঠিকানায় লেখা আছে পুরনো জেলখানা, আগরতলা। তপন প্রথমে নিতে চাইছিল না অর্ডারটা, কিন্তু সেই দিন ওর ইনসেন্টিভ পাওয়ার শেষ অর্ডারটা বাকি ছিল। বাধ্য হয়ে অর্ডারটা অ্যাকসেপ্ট করলো সে। রাত তখন প্রায় 10:30। রাস্তা ফাঁকা, ঠান্ডা বাতাসে বাইক চালাতে গা কাঁপছে। হঠাৎ যেন তার মনে হলো কেউ যেন তাকে ফলো করছে। মাঝে মাঝে রিয়ার ভিউ মিররে এসে তাকাচ্ছিল, কিন্তু পেছনে কাউকেই দেখতে পেল না সে। শুধু কুয়াশা আর সুনসান নীরবতা। জেলখানার গেটে পৌঁছে তপন ফোন করলো কাস্টমারকে। ওদিক থেকে একটা ভারী কর্কশ গলা ভেসে এলো, হ্যাঁ ভেতরে চলে আসুন। গলায় এমন একটা শীতলতা ছিল যেন শুনেই শরীর কেঁপে উঠল তপনের। তবুও সাহস করে সে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকেই যেন তপনের মনে হলো সময় থমকে গেছে। ভাঙা দেওয়াল, মরচে ধরা লোহার গেট, অন্ধকার করিডোর, চারিদিক থেকে যেন একটা অদ্ভুত গন্ধ আসছিল। স্যাঁতস্যাঁতে পুরনো কোনো বাড়ি থেকে যেমন গন্ধ আসে ঠিক তেমন। তপন ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। ফ্ল্যাশ লাইটের আলোতে তপন দেখতে পেল একটা ভাঙা লোহার গ্রিল, তার ওপর একটা ছেঁড়া চাদর ঝুলছে। হঠাৎই টপ টপ করে একটা শব্দ শুনতে পেল সে। মনে হচ্ছে কেউ হেঁটে আসছে তার দিকে। তপন ভয়ে চারপাশে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। ঠিক তখনই বাঁদিকের একটা সেলের ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, এই তো এখানে। তপন সেই দিকে আলো দিতেই সে দেখতে পেল সাদা শাড়ি পরা এক মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। মুখ ঢাকা, শুধু হাত দিয়ে ইশারা করছে তার দিকে যেতে। তপনের বুক ধরফর করতে শুরু করলো। ঠিক সেই সময় ওর ফোনে ভাইব্রেশন নোটিফিকেশন এসেছে, অর্ডার ক্যান্সেলড। ফোনে স্ক্রিনে জলজল করছে এই শব্দটা, কিন্তু সাথে সাথেই ভেসে এলো একটা বিকট হাসি। সেই হাসির আওয়াজ যেন গোটা জেলখানায় প্রতিধ্বনিত হতে লাগলো। আর তপন বুঝতে পারলো কেউ ওর কাঁধে একটা ঠান্ডা হাত রেখেছে আর তাকে ঈষৎ টানছে। লোহার দরজাগুলো হঠাৎ কর্কশ শব্দে বন্ধ হয়ে যাচ্ছিল। তপন ভয় পেয়ে দৌড়াতে লাগলো জেলখানার বাইরের দিকে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। সে বলছে,
তুই পালাতে পারবি না, আয় এদিকে আয়। তপন গেটের বাইরে বেরিয়ে আসতেই সব শব্দ থেমে যায়। তপনের যেন সম্বিত ফেরে। আরে, জেলখানার ভেতরে কেউ অর্ডার নিয়ে যায় নাকি? এ কি ধরনের নির্বুদ্ধিতা! বাইক নিয়ে তপন বাড়ির দিকে রওনা দেয়। কিছুটা দূরে রাস্তার ধারে তপন দেখতে পায় একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে, সাদা ধুতি, হাতে একটা লাঠি। তপন বাইক দাঁড় করায়। বৃদ্ধ শান্ত গলায় বললেন, বাবা, এত রাতে এই দিকে কেন গিয়েছিলে? তপন তখন তাকে বলে, বড় ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে, আমার এদিকে আসা উচিত হয়নি। বৃদ্ধ বলে ওঠে, আনমনেই ঢুকে গিয়েছিলে জেলখানার মধ্যে নাকি? এরকমটাই তো হয়। পুরনো জেলখানায় আজও বন্দীদের আত্মারা ঘুরে বেড়ায়। কেউ কেউ বলে বিশেষ করে এক মহিলা বন্দী নাকি এই জেলখানাতেই অস্বাভাবিকভাবে মারা যায়। সেই আত্মা আজও ডাক দেয় মানুষকে। সেই ডাক একবার শুনলে কেউ অগ্রাহ্য করতে পারে না। যাও, বাড়ি যাও বাবা, বলে বৃদ্ধ তপনকে পাশ কাটিয়ে সোজা হেঁটে চলে গেলেন। কিন্তু গেলেন সেই জেলখানারই দিকে। এতক্ষণ তপনকেই তিনি বারণ করছিলেন, কিন্তু তিনি সেই দিকে চলে যাচ্ছেন। তপন ভয় আর কিছুমাত্র না বলে সোজা বাইক নিয়ে বাড়ি চলে আসে। কিন্তু সেদিনের পর থেকে কোনো দিন ওই লোকেশনের অর্ডার আর নেয়নি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত সেকেন্ড ঘটনা শুনলাম আজকের, যেটাও পাঠিয়েছে বিক্রম আগরতলা থেকে। বিক্রম আরো লিখেছে যে, জানি না এই ঘটনাটা তোমরা কেমন ভাবে নেবে, তবে একটা কথা নিশ্চিত, ভূত প্রেতের গল্প আমরা যতই এড়িয়ে চলি, এরা হয়তো আমাদেরকে এড়ায় না। রাজদা, যদি ঘটনা তোমার ভালো লাগে অবশ্যই তুমি তোমার প্রেতপক্ষ চ্যানেলে শুনিও। ঘটনা ভালো লেগেছে আর শুনিয়েও দিলাম। এবার তোমাদের পালা ঘটনায় লাইক দেওয়ার, কমেন্ট করার। অবশ্যই লাইক দেবে যদি তোমাদের ঘটনা ভালো লাগে, আর যারা নতুন শুনছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটাকে। আর তোমরাও যদি আমাকে এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com-এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের 3 নম্বর ঘটনায়। 3 নম্বর ঘটনা যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক, তবে ও একটা কাল্পনিক নাম ব্যবহার করেছে, সেটা ওর ঘটনা পড়েই জানতে পারছি। ও লিখেছে, নমস্কার রাজদা, আমি শিলিগুড়ি থেকে শ্রেয়া সেনগুপ্ত বলছি। আমি তোমার সুমধুর কণ্ঠের একনিষ্ঠ ভক্ত। তোমায় আমি এই প্রথমবার ঘটনা পাঠাচ্ছি। যদিও ঘটনা খুবই ছোট, যদি তোমার পছন্দ হয় তবে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে ঘটনা আমাদের প্রেতপক্ষে পড়লে আমি খুব খুশি হব। এরপর সে ঘটনায় চলে গেছে। আমি শ্রেয়া সেনগুপ্ত। আমি ডুয়ার্সের মেটেলিতে নিজের ছোটবেলা কাটাই। আমার স্কুল কলেজ সব ওখানেই। আমার বাবা মেটেলির একদম কাছে এক চা বাগানে স্টাফ ছিলেন। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমাদের যে পাড়াটা ছিল বেশ জমজমাট, তবে বাগানে চিতাবাঘ, হাতি এসবের উপদ্রব লেগেই থাকতো। চা বাগানের ফ্যাক্টরির কাছে 3টের মতো কোয়ার্টার ছিল। আমাদের পাড়ায় 8টা কোয়ার্টার। ফ্যাক্টরি পার করলে ছিল একটা হাসপাতাল। হাসপাতালে যাবার সময় একটা সাহেবদের বাংলোও পড়তো। সব মিলিয়ে চা বাগানের পরিবেশ বেশ সুন্দর। সেখানকার মনোরম আবহাওয়া দারুণ ছিল। একবার হাসপাতাল পাড়ায় কারোর বাড়িতে কোনো পার্টি ছিল। সেখানে শুধুমাত্র স্টাফরাই ইনভাইটেড ছিল, ফ্যামিলি নয়। তো কথা মতো সবাই একত্রে গিফট কিনে আমাদের পাড়া থেকে সেই ফ্যাক্টরি পাড়ায় চলে যায়। আমার বাবা গিয়েছিলেন সেই পার্টিতে। পার্টি খুব জমজমাট। কিন্তু এবার আসল কথায় আসি। রাতে সেখান থেকে ফেরার সময় একটা জায়গা পড়তো। পথটা খুবই সুনসান। আবার সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে
এই পথে বহুবার মানুষকে চিতাবাঘ অ্যাটাক করেছে, অনেকে মারাও গেছে। স্থানীয় লোকেরা এও বলতো যে অপঘাতে যারা চিতাবাঘের হাতে মারা পড়েছে তাদের প্রেতাত্মারাও নাকি এই রাস্তায় ঘুরে বেড়ায়। তবে কথা ছিল ফেরার সময় সবাই একসাথে আসবে, কেননা একসাথে আসলে বাঘ অ্যাটাক করার সাহস পায় না। যখন পার্টিতে খাওয়া দাওয়া শেষ, সবাই গল্প করছিল, তখন অনেকে বলে, আরে এখন তো প্রায় 11:30 বাজে, আমাদের বাড়ি ফেরা উচিত। সবার মধ্যে একজন কাকু, যার নাম ছিল সুজয়, তিনি ফিরতে চাইছিলেন না, খালি গল্প করে যাচ্ছিলেন। আরেকজন কাকু, যার নাম সেনগুপ্ত কাকু, তাকে বাবা বললেন, সুজয় তো যাবে না মনে হচ্ছে, তাহলে সেনগুপ্ত বাবু আমরা বেরিয়ে পড়ি। সুজয় কাকু এই কথা শুনে বললেন, আপনারা যান, আমি একটু পরে যাই, আমার বাড়ি তো ফ্যাক্টরি পাড়ার একটু কাছে, আপনাদের তো বেশ খানিকটা যেতে হবে, আপনারা বেরিয়ে পড়ুন। তারপর সবাই পার্টি থেকে যে যার বাড়ি রওনা দেয়। এবার সুজয় কাকু গল্প করতে করতে দেখে 12টা বেজে গেছে, মাঝরাত। এবার তিনি তো একা, বেগতিক দেখে তিনি একাই নিজের বাড়ির উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হলেন। শীতের রাত, হাসপাতাল পাড়াটা একেবারে নিঝুম, গা ছমছমে হয়ে গেছে। কোনো লোক সুজয় কাকুর সাথে নেই, তিনি একাই চললেন নিজের বাড়ির দিকে। সুজয় কাকু পথ হাঁটছেন, আর ক্রমাগত ওনার মনে হচ্ছে যে কেউ তার পেছন পেছন হেঁটে আসছে। তিনি একবার দুবার পেছন ঘুরে দেখেছেন, কিন্তু কাউকেই দেখতে পাননি। কিন্তু যেই মুহূর্তে তিনি সামনের দিকে ফিরছেন, আবার সেই পায়ের শব্দ। পথের এক বাঁকে হঠাৎ সুজয় কাকু এক সাদা কাপড় পরিহিতা নারী মূর্তিকে দেখতে পান, আর দেখেই থমকে দাঁড়িয়ে পড়েন। সেই নারী মূর্তি সুজয় কাকাকে দেখা মাত্রই রাস্তার এপার থেকে বাগানের ভেতরে দৌড়ে মিলিয়ে যায়। সুজয় কাকা সেই নারীকে বলতে থাকেন, আরে এই এত রাতে চা বাগানে ঢুকছো কেন? মরবে তো, চিতাবাঘ থাকতে পারে। কিন্তু কোথায় কে? কাউকেই তো তিনি দেখতে পাচ্ছেন না। এই কয়েক সেকেন্ডের মধ্যে কেউ কি বাগান থেকে অদৃশ্য হয়ে যেতে পারে? কিন্তু সুজয় কাকু দেখেছিলেন যে পুরো বাগানে কেউ কোথাও নেই। পাহাড়ের ঢাল, তিনি পুরো জায়গাটাই দেখতে পাচ্ছিলেন, আর অন্ধকারে সাদা শাড়ি পরা মহিলাকে আরো স্পষ্ট দেখা যাবে, কিন্তু তিনি কাউকেই দেখতে পেলেন না। তিনি ভয়ে কাঁপতে থাকেন। নিজেকে সামলে নিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে যাকে তিনি দেখেছেন সে কোনো মানুষ নয়, অপঘাতে মৃত কোনো মহিলার অতৃপ্ত প্রেতাত্মা, যার কথা স্থানীয়রা সব সময় বলে থাকে। তাদের মধ্যেই কাউকে হয়তো তিনি সেই রাতে দেখতে পেয়েছিলেন। সুজয় কাকু এরপর নিজের বাড়িতে পৌঁছায়। তার মুখ চোখ শুকিয়ে গেছে, তিনি কোনো কথা বলছেন না, এবং সেই রাতে তার ধুম জ্বর আসে। প্রায় 1 সপ্তাহ ছিল সেই জ্বর। বাবা পরদিন সুজয় কাকুকে দেখতে গেলে সেই কাকু বাবাকে সমস্ত ঘটনা বলে, আর বাবার মুখে সেই ঘটনা আমি শুনে খুব অবাক হয়ে যাই। তারপরে যদিও সুজয় কাকু সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে কখনো দেরি করে সেই রাস্তা দিয়ে তিনি বাড়ি ফেরেননি। এই ছিল আমার ঘটনা, একেবারে 100% সত্যি। লিখতে গিয়ে কোনো ভুল হলে মাফ করে দিও, আর তুমি একটু গুছিয়ে নিও তোমার মতো করে। ঘটনা পছন্দ হলে পরবর্তীকালে আরো ঘটনা তোমাকে লিখে পাঠাবো। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। দারুণ একটা ঘটনা কিন্তু শুনলাম, চা বাগানের ঘটনা। অনেকদিন পর প্রেতপক্ষে এলো। পাহাড়, চা বাগানের ঘটনা বেশ একটা অন্যরকম ফিলিং আনে, যাই বলো না কেন। আজকের 3টে ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, কোন ঘটনা তোমাদের সব থেকে বেশি ভয় পাইয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। শুরু করছি আজকের শাউট আউট পর্ব। কমেন্ট করেছে আদি বাম্মিম, লিখেছে ঘটনা ভালো লাগলো, বাংলাদেশ ঢাকা থেকে শুনছি। কমেন্ট করেছে নন্দিতা পাল। শোভন দাস, বাবাই দাস লিখেছে অসম অসম লাগলো আমার হিতাকাঙ্ক্ষী রাজদা, তোমার ভয়েসের আমি বিশাল বড় ফ্যান, উত্তর 24 পরগনার হালি শহর থেকে অনেক ভালোবাসা।
কমেন্ট করেছে স্বপ্না বাজল। স্পাইস সৌজাত্য। নবনীতা দে লিখেছে দুটো ঘটনাই দারুণ লাগলো, সেকেন্ড ঘটনার নেক্সট পার্টগুলো শোনার অপেক্ষায় রইলাম, অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্যে। শর্মিষ্ঠা চ্যাটার্জি লিখেছে এই ঘটনার সব কটা পার্টি শুনতে ইচ্ছুক, তাই সব ঘটনাগুলো শোনাও রাজদা। কমেন্ট করেছে শ্যামল মিত্র, লিখেছে হুগলি ব্যান্ডেল থেকে শুনছি দাদা, অসাম ঘটনা। কমেন্ট করেছে অরিন্দম মালিক, লিখেছে হাই রাজদা, আমি অরিন্দম মালিক, আমি তোমার প্রতিটা ঘটনা শুনি, শুনতে আমার খুব ভালো লাগে। গল্প গুচ্ছ লিখেছে, আচ্ছা এই ধরনের কমেন্ট কিন্তু আমি অনেক কটাই পাচ্ছি, সেটা হচ্ছে বেশি এত অ্যাডভার্টাইজমেন্ট স্টোরির মাঝে দেবেন না, নয়তো চ্যানেলটা যাবে খরচার খাতায়, যে স্টোরিটা শুনছে তাকে বিরক্ত করবেন না। কি বলবো, এইসব কমেন্ট যারা করে তাদেরকে আমি নিজেও জানি না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আসা, এটা একেবারেই এখন ইউটিউবের হাতে। আমরা যখন স্টোরি আপলোড করি এটা পুরোপুরি ইউটিউবের ওপর, যে আমার ঘটনার পুরো ডিউরেশনের ওপর তারা কটা অ্যাড দেবে, একটাও দিতে পারে, দুটো দিতে পারে, 20টাও দিতে পারে। কমেন্ট করেছে টোটন চক্রবর্তী, লিখেছে দুটো ঘটনাই খুব ভালো, সেকেন্ড ঘটনা খুব অন্যরকম, বেশ ভালো, প্যাথেটিক ঘটনা, এই ঘটনার সব পার্ট শুনতে চাই, লটস অফ লাভ। কমেন্ট করেছে শ্রেয়শ্রী বড়ুয়া, লিখেছে থ্যাংক ইউ রাজদা। যশশ্রী প্রতিদিন অপেক্ষা করছিল কবে তুমি ঘটনাটি পড়বে, আজ ফাইনালি তুমি পড়েছো, তাই খুব থ্যাংক ইউ। কমেন্ট করেছে শ্রাবণী তেওয়ারি। সুবর্ণা চক্রবর্তী লিখেছে থ্যাঙ্কস রাজদা আমার ঘটনাটা শোনানোর জন্য, যদি সবার ভালো লাগে তাহলে সেকেন্ড পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি প্রেতপক্ষে আসবো, লটস অফ লাভ। কমেন্ট করেছে অন্বেষা মণ্ডল, রাজ সর্দার, সুদীপ্তা দাস, গীতা গোস্বামী নিজের নাতির নামটা নিতে বলেছে, তার নাম দেবরাজ গোস্বামী। হাই দেবরাজ, আশা করি তুমি ভালো আছো। তোমার দিদা গীতা গোস্বামী আমাদের অনেক পুরনো শ্রোতা। এই সবকটা কমেন্টই এসছিল পেট্রোলে পুড়ে মৃত মেয়ের ভয়ঙ্কর প্রেতাত্মা ভর করার ঘটনা প্রেতপক্ষের 337 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। Okay. So here's video of that girl that posted, and I'm gonna let y'all know now, it gets really weird. It's like she acting like she's running from something or hiding from something, but there's literally nobody else in the frame. Like she tweaking. Yeah, it is weird. And the elevator door is not even closing. Like she playing hide and seek or something. But look, this ain't even the craziest thing. Like now the elevator door is closed. This ain't even the craziest thing about this video though. I got like more video to show y'all, and it just gets super weird. So y'all just stay tuned. And y'all think that's crazy? Watch, keep watching like right by that door right there, by that table. Keep watching right over by there. The whole time I'm thinking somebody following her. So we trying to go over the film and just keep watching. Look. My hand is shaking. Right there. What is that? What the heck? Bro, that's a rock from that table right there. Those are stones and those in bowls right there by that table. And that one of them stones just fell on the floor. And there's no way that should happen because there's no wind in there. Wind ain't even gonna do that though. This is crazy, yo. So just
Just keep watching the screen right here, man. I saw something that just... just the housekeeper down there. Right there. I don't know what that This was. is crazy. How do y'all explain that? Somebody explain that to me. This is crazy. Somebody explain this to me. Somebody, like, please, somebody explain to me what the hell that just was. Do you still see him? Is he still in there? Yeah. Yeah? You want to show me where? In the shower? Okay. Are you sure you saw him? That literally fell from up there.